মেডিকেল অ্যাডমিশন এক্সামে ভালো করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি বলো তো? বেশি বেশি করে প্র্যাকটিস করা। তুমি যখন কেমিস্ট্রি বা ফিজিক্সের প্র্যাকটিস করবা তখন তার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো অনুশীলনীর এমসিকিউ সলভ করা। তো এই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট হাজারিন আখতারের বইয়ের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্মের এমসিকিউগুলোকে সলভ করব। তো আমি আছি মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমরা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? তো আমরা এই রিলেটেড সবগুলা জিনিস একবারে জেনে নিই। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল আমাদের পর্যায় সারণীতে মৌল কয়টা আছে? 118টি আমরা সবাই জানি, তাই না? এই 118টা মৌলকে আমরা 4টা ব্লকে ভাগ করি। কি কি ব্লক? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড এফ ব্লক, তাই না? আমাদের পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টি পর্যায় আছে। আর গ্রুপ কয়টা আছে ভাইয়া? গ্রুপ আছে হলো 18টি, তাই না? আচ্ছা, এই যে এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল হলো ফার্স্ট পর্যায়, ফার্স্ট যে গ্রুপটা আছে ফার্স্ট গ্রুপের 7টা মৌল, সেকেন্ড যে গ্রুপটা আছে সেকেন্ড গ্রুপের 6টা মৌল এবং 18 নম্বর গ্রুপের একটা মৌল। কোনটা সেটা? হিলিয়াম। এটা হলো ব্যতিক্রম, হিলিয়াম। হিলিয়াম কয়টা আছে? একটা আছে। তাহলে আমাদের টোটাল এস ব্লকে মৌল কয়টা? 7, 6, 1, টোটাল হলো 14টি, তাই না? 14টি। এখন আসো আমরা পি ব্লক মৌলে আসি। পি ব্লক মৌল কয়টা আছে ভাই? এই যে আমাদের 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপে টোটাল যে 6টা গ্রুপ আছে 6টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপে 6টা করে, অর্থাৎ 6 গুণ 6, অর্থাৎ 36টা মৌল আছে হচ্ছে আমাদের পি ব্লকে। এরপরে ডি ব্লকে কয়টা মৌল আছে? দেখো আমরা এস ব্লকে লিখছি কয়টা? 14টা। কারণ 14কে উল্টালে কত হয় ভাইয়া? 41। তাহলে ডি ব্লক গ্রুপে আমাদের মৌল থাকবে হলো 41টি। এরপরে 118টার ভিতরে আমরা 14, 36, 41 পেয়ে গেলে আমাদের এই ব্লক মৌলে অবশিষ্ট থাকে কয়টা? 27টা। তো আরেকটু জিনিস আমি তোমাকে এখানে অ্যাড করে দেই, এ ব্লক মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল। কি বলে ভাইয়া? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বলা হয়। এবং এরা কোথায় অবস্থান করে ভাইয়া? এরা 3 নাম্বার গ্রুপে অবস্থান করে। 3 নাম্বার গ্রুপের 6 এবং 7 নাম্বার পর্যায়ে এদের অবস্থান। ওকে, এবং এইখানে মৌল কি কি থাকবে? 6 নাম্বার যদি আমি পর্যায় বলি তাহলে মৌল থাকবে হচ্ছে 57 থেকে শুরু করে 71 পর্যন্ত। ওকে, 57 থেকে 71 পর্যন্ত 15টি। এবং যদি আমি 7 নাম্বার পর্যায়ে বলতাম তাহলে মৌল হতো 89 থেকে শুরু করে 103 পর্যন্ত। এখানে কয়টা আছে ভাইয়া? 15টা। হিসাব করে দেখলাম ভাইয়া মৌল হচ্ছে 30টা, কিন্তু আমি বললাম এফ ব্লকে মৌল হলো 27টা। তাহলে কিভাবে হচ্ছে? এই যে আমি 6 নম্বর পর্যায়টাতে বললাম 57 থেকে 71, এটা হলো ল্যান্থেনাইন সিরিজের মৌল, এবং 7 নম্বর পর্যায়ে 89 থেকে 103, এটা হলো অ্যাক্টিনিয়াম সিরিজের মৌল। এই ল্যান্থেনাইন সিরিজের প্রথম মৌল হলো ল্যান্থেনাম। ওকে, আর অ্যাক্টিনিয়াম সিরিজের প্রথম মৌলের নাম হলো অ্যাক্টিনিয়াম, 2 নম্বর মৌলের নাম হলো থোরিয়াম। এই যে 3টা মৌল, এই 3টা মৌল হচ্ছে ডি ব্লকের মৌল। ওকে, তাহলে এইগুলা যদি বাদ দাও, 3টা যদি বাদ দাও থাকে কয়টা ভাই? 27টা। এই 27টা হচ্ছে হলো আমাদের এ ব্লকের মৌল। এটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হলো ভাই অবস্থান্তর মৌল হলো 27টা। কয়টা? 27টা। তাহলে অন্ত অবস্থান্তর মৌল কয়টা হবে ভাইয়া? অন্ত অবস্থান্তর মৌল কয়টা হবে? অন্ত অবস্থান্তর মৌল হবে ভাইয়া 28টা। কয়টা হবে ভাইয়া? 28টি। এখন একটা বেশি হবে, সেটা কোনটা ভাইয়া? এই যে আমরা একটু আগে বললাম থোরিয়াম, কি বলছি ভাইয়া? থোরিয়াম, সেটা ছিল হচ্ছে ডি ব্লকের মৌল, কিন্তু এরা ডি ব্লকের মৌল হওয়া সত্ত্বেও এরা অন্ত অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে থোরিয়াম সহ যতগুলা এ ব্লকের মৌল আছে সবগুলা হবে অন্ত অবস্থান্তর মৌল। ওকে, তাহলে আমরা এখন চলে আসি হলো আমাদের পড়াতে। দেখো ভাইয়া, তো প্রথম প্রশ্নটা কি বলছে? এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা? এস ব্লকে কয়টা যৌগ মৌল আছে? কয়টা হবে তাহলে ভাই? 14টা। একটু আগে বললাম এস ব্লকে কয়টা আছে?
14টি। এখন আসো পরের প্রশ্নটা দেখো, পি ব্লকের মৌল সংখ্যা কয়টা? বলছি 6 6 36টা। এরপরে আসো ডি ব্লক মৌল, ডি ব্লকে আসো ভাইয়া। আচ্ছা আমরা ডি ব্লকে আসি, ডি ব্লকে কয়টা পড়ছি ভাইয়া? 41টা পড়ছি। এরপরে আসো দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, কি বলছে? কোনো মৌলের পরমাণু যোদ্যতা স্তরে যদি NH2 NP5 অর্থাৎ শেষ কক্ষপথে এস এবং পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা করে? 2 এবং 5টা করে, তাহলে সে কোন পর্যায়ে অবস্থান করবে? তো আমরা জানি যদি কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, কোন অরবিটালে? পি, তাহলে তার আমরা যে ইয়াটা বের করব সেটাকে আমরা কিভাবে লিখি ভাইয়া? পর্যায় বের করার জন্য আমরা কি করি? এন এস প্লাস পি প্লাস 10 এটা করি। তাহলে এস কত ভাইয়া এখানে? 2। তারপরে পি কত আছে ভাইয়া এখানে? 5। তার সাথে আমি যদি 10 যোগ করি তাহলে হয়ে যায় হচ্ছে হলো 17। তার মানে হলো এটা 17 নাম্বার গ্রুপের মৌল হবে। ওকে, এখন দেখো 17 তো হবে, 17-এর পাশে একটা ছোট করে 7-এ দেওয়া আছে। চলো আমরা এই জিনিসটাকে একটু জেনে নেওয়ার ট্রাই করি। ওকে, তো ফার্স্ট অফ অল ভাইয়া দেখো আমাদের যে পর্যায় সারণী আছে সেখানে মৌল কয়টা? 118টা, তাকে আমরা 18টা গ্রুপে ভাগ করতেছি। তো আমরা জানি এখানে আছে 1 নম্বর গ্রুপ, এখানে আছে আমাদের 1 2, এরপরে আমাদের 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরে কি আছে ভাইয়া? 13 14 15 16 17 18। ওকে, এটা হচ্ছে আমরা আধুনিকভাবে যখন শিখি তখন আমরা এইভাবে 18টা গ্রুপে ভাগ করি, কিন্তু প্রথম দিকে পর্যায় সারণীকে আমরা এইভাবে লিখতাম না। আমরা এককে লিখতাম 1A হিসেবে, রোমান সংখ্যার 1 দিতাম, তারপরে লিখতাম এ। 2কে লিখতাম 2A, 2কে লিখতাম কিভাবে? 2A। আমি একটু কালারটা চেঞ্জ করি। এরপরে এই যে 13, 13কে লিখতাম 3A, 13কে লিখতাম 3A, 14কে লিখতাম 4A। এইভাবে আমাদের চলতো, এটা 5A, এটা 6A, এটা 7A, এটা 8A, এটা কত? 7A। ওকে, এরপরে দেখো এই যে আমাদের 11, এই 11টা হতে হলো আমাদের 1B, 12টাকে আমরা বলতাম হচ্ছে 2B, 13 এই যে 3, এই 3টাকে আমরা বলতাম হলো 3B। ওকে, একইভাবে 4কে বলতাম 4B, 5 6 7, দেখো 7 পর্যন্ত আসলে বলতাম 7B। ওকে, এরপরে 8 9 10 এই 3টাকে আমরা একত্রে বলতাম হলো 8B। ওকে, তাহলে আমরা এ এবং বি দুইটা ভাবে আমরা গ্রুপ নির্ধারণ শিখে গেলাম। ওকে, আচ্ছা এখন আমরা আবার ব্যাক করি। দেখো প্রশ্ন কি বলছিল আমাদের, যে প্রশ্নটা কি ছিল? এই যে 4 নম্বর প্রশ্নটা কি ছিল? বলছিল যে আমাদের কোন গ্রুপে অবস্থান করতেছে। তো আমরা বলছি হলো 17 নম্বর গ্রুপ, আর 17 নম্বর গ্রুপকে কিভাবে শিখলাম আমরা ভাইয়া? 7A দিয়ে শিখলাম। ওকে, ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্নে চলে আসি। আসো দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, যে একটা মৌল ওয়াই যার পারমাণবিক সংখ্যা হলো 39, এটা পর্যায় সারণীর কোন জায়গাতে অবস্থান করতেছে, অর্থাৎ তার পর্যায় কোনটা এবং তার গ্রুপ কোনটা। তো চলো আমরা এটাকেও ভালো করে শিখে নিই। তো আমরা একই রিলেটেড কোয়েশ্চেনগুলো প্রথমে আমরা একটু ডিটেলে শিখবো, তারপরে আমরা সেম রিলেটেড কোয়েশ্চেন হলে সেগুলোকে আর রিপিট করবো না। ওকে, তো একটা মৌল বলছে হলো 39, এটা কোন পর্যায় কোন গ্রুপে অবস্থান করতেছে। তো এমন কোয়েশ্চেন হলে আমরা কিভাবে অ্যান্সারটা করতে পারি? বেস্ট ওয়ে হচ্ছে ভাইয়া আমরা 18 নম্বর পর্যায়ের মৌলগুলার অ্যাটমিক নাম্বারটা মনে রাখবো। ওকে, কত নম্বর পর্যায়ে? 18 নম্বর গ্রুপ, 18 নম্বর যে গ্রুপটা আছে তার মৌলগুলোকে আমরা মনে রাখবো। তো 18 নম্বর গ্রুপে কী কী আছে ভাইয়া? প্রথমে আছে হলো হিলিয়াম, এরপরে আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ওকে, জ্যানন, র্যাডন, অর্গানেসন। তো এটার অ্যাটমিক নাম্বারটা কত ভাই আমরা জানি, প্রথমেরটা হলো 2, তারপরটা হলো 8 করে বাড়বে তাহলে 10 হবে, তারপরটা 8 করে বাড়লে হবে 18, এরপরটা বাড়ে হচ্ছে কত করে? 18 করে, তাহলে হবে 36, এরপরটা হবে 54, তারপরটা বাড়বে হচ্ছে 36 করে, তখন হবে এটা 84 এবং এটা হবে 118।
তো আমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। কত? 2, 10, 18, 36, 54, 84, 118। তাহলে কি হবে, আমাদের পর্যায়টা বের করা অনেক ইজি হবে। দেখো, এটা হলো 1 নম্বর পর্যায়ের মৌল, এটা হলো 2 নম্বর পর্যায়ের মৌল, এটা হলো আমাদের পর্যায়। ওকে, এরপরে এটা হবে আমাদের 3 নম্বর পর্যায়ের মৌল, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর, এটা হবে 6 নম্বর এবং এটা হবে হলো 7 নম্বর পর্যায়ের মৌল। ওকে, তাহলে তোমার একটা হুট করে আমি একটা র্যান্ডম নাম্বার জিজ্ঞেস করলাম, ভাইয়া ধরো বললাম হচ্ছে ভাইয়া 21, একটা র্যান্ডম নাম্বার বললাম, এটা কোন পর্যায়ে হবে? ভাই দেখো তো 21 18-র পরে আছে না, 18 থেকে 36-এর ভেতরে, তাহলে 18 নাম্বারটা, 18 হলো তৃতীয় পর্যায়ের সর্বশেষ মৌল, তাহলে অবভিয়াসলি 21 আমাদের 4 নম্বর পর্যায়ে চলে যাবে। অর্থাৎ আমি যদি বলি যে 19 থেকে শুরু করে, যদি বলি 19 থেকে শুরু করে 36 পর্যন্ত সবাই কিন্তু 4 নম্বর পর্যায়ের মৌল, তাই না? তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা মনে রাখলে আমাদের পর্যায়টা মনে রাখা খুব ইজিয়া। ওকে, তাহলে এখন দেখো প্রশ্নে বলছিল ওয়াই একটা মৌল যার অ্যাটমিক নাম্বার হলো 39, তাহলে এটা কোন পর্যায়ের মৌল হবে ভাইয়া? দেখো তো এটা 36-এর থেকে বেশি, তার মানে এটা হচ্ছে এই পর্যায়ে চলে গেল না। 37 থেকে শুরু করে 54 পর্যন্ত যে মৌলগুলো হবে সেটা কোন পর্যায়ের মৌল হবে ভাইয়া? 5 নম্বর পর্যায়ের মৌল হবে। তাহলে ওয়াই কোন পর্যায়ের মৌল হবে? সেটা হবে হলো 5 নম্বর পর্যায়ের মৌল হবে। তা আমাদের পর্যায় নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের কি জানতে হবে? গ্রুপটা জানতে হবে। দেখো ভাইয়া, আমরা গ্রুপ নির্ণয়ের জন্য কি করব, এই যে আমরা লিমিটটা লিখছি না, অ্যাটমিক নাম্বার থেকে এই লিমিটটাকে বিয়োগ করব। কোন লিমিট? সবচেয়ে কাছাকাছি আগের লিমিট যেটা আছে। অর্থাৎ দেখো 39-এর কাছাকাছি আগের লিমিট কোনটা ভাইয়া? 36। আমরা 36 এটাকে বিয়োগ দিব, তাহলে কত হবে ভাইয়া? 3 হবে। তার মানে হচ্ছে ওয়াই একটা মৌল যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 39, সে হবে 5 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপের মৌল। ওকে, এখন ভাইয়া একটা জিনিস একটু আগে বলছিলাম, ল্যান্থেনাইড আর অ্যাক্টেনাইড সিরিজের মৌল 57 থেকে শুরু করে 71 আর 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, তাই না? এবং যখনই তুমি এই সিরিজের অ্যাটমিক মাস বিশিষ্ট কোনো একটা মৌল দেখবা, চোখ বন্ধ করে সেটা হবে 3 নম্বর পর্যায়ের মৌল, 3 নম্বর গ্রুপের মৌল, তাই না ভাইয়া? একটু আগে বলছিলাম সেটা। ওকে, তো মোটামুটিভাবে এইগুলা জানা থাকলে আমরা খুব সহজেই পর্যায়টাকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তো আমরা আবার ব্যাক করি। দেখো আমাদের প্রশ্ন কি ছিল, এই যে ওয়াই একটা মৌল সেটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করে? 39, তাহলে কি হবে? 36 দিয়ে বিয়োগ দিব, তাহলে আমরা 3 নম্বর গ্রুপ পেয়ে যাচ্ছে, এই যে 3 নম্বর গ্রুপ আর 5 নম্বর পর্যায়ে। তো আমাদের এটা হয়ে গেল। ওকে, এরপরে দেখো পরের প্রশ্নটাতে আসো, কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? ওকে, তো ইলেকট্রন বিন্যাসের সঠিক এইটা জানার জন্যও আমাদেরকে কি করতে হবে ভাইয়া? অ্যাটমিক নাম্বারটা জানতে হবে, তাই না? তাহলে চলো আমরা আগে অ্যাটমিক নাম্বারটা জেনে আসি। ওকে, দেখো ভাইয়া, আমরা কয়েকটার অ্যাটমিক নাম্বার মনে রাখবো ডি গ্রুপের মৌলগুলার। প্রথমে আমরা ডি গ্রুপ মৌলের যেগুলো আমাকে জানাই লাগবে সেগুলো হলো স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা জানি 21 থেকে শুরু করে 30 পর্যন্ত, তাই না ভাইয়া? আচ্ছা, 21 থেকে শুরু করে 30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আর এর উপরে কি আছে? 18 নম্বর পর্যায়ে এখানে আমাদের আছে হচ্ছে আর্গন আছে। আর্গনের অ্যাটমিক নাম্বার হলো 18, এটা আমরা জানি। ঠিক আছে, এখন আমাদেরকে যদি আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি আয়রনের ইলেকট্রন বিন্যাসকে সহজে যদি লিখতে চাই, আমি কিভাবে লিখতে পারি বলো তো? আয়রন ইকুয়াল লিখতে পারি না আর্গন প্লাস, আর্গনে কতটা অ্যাটমিক নাম্বার? 18, তার মানে 18 অলরেডি হয়ে গেল। আর আয়রনের অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার হচ্ছে হলো 26, তাহলে 18টার ভিতরে আমরা 26টার ভিতরে 18টা হয়ে গেছে, আর বাকি আছে কয়টা? আর বাকি আছে 8টা। কারণ 8টা আমি দিব, আমাদের আগে ইলেকট্রন আছে 4s-এ, পরে ইলেকট্রন আছে হলো 3d-তে। তাহলে আমরা আগে ইলেকট্রন দিব 4s-এ, কয়টা গেল? 2টা হয়ে গেল 20টা। এখন আছে হলো বাকি 6টা আমরা 3d-তে দিয়ে দিব, তাই না? আমরা এটা জানি। এখন আমি যদি আয়রন 2+ লিখতাম তাহলে আমি কীভাবে লিখতে পারতাম বলো তো? আমরা এখানে আর্গন লিখতে পারতাম, কারণ আর্গনে 18টা আছে। এরপর আমরা কি করতাম? আয়রন 2+ মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এখন সে কোথা থেকে ইলেকট্রন ত্যাগ করবে? তুমি জানো ভাইয়া যে একটা পর্যায়ের
সবচেয়ে বাইরের যে শক্তি স্তর থাকে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে ইলেকট্রন এখান থেকে বের হয়ে যাবে। তখন আমরা কি করব, 4s0 3d6 লিখবো, তাই না? তো আমরা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। তো আসলে আমরা এইভাবে এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। তো দেখো কোয়েশ্চেনটাকে কি বলা হচ্ছে। আচ্ছা দেখো আমাদের এই কোয়েশ্চেনটাতে খেয়াল করে দেখো নিচের কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক, নিচের কোনটার ইলেকট্রন বিন্যাস সঠিক। তো দেখো প্রত্যেকটাতে একটা কমন জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আর্গন। আর একটু আগে বললাম ভাই আর্গনের ইলেকট্রন সংখ্যা বা অ্যাটমিক মাস হচ্ছে 18। এখন দেখো জিঙ্ক 2+, জিঙ্কের অ্যাটমিক মাস হচ্ছে 30। জিঙ্ক 2+ যদি লেখো তাহলে দেখো তো 3d10, তাহলে 18 আর 10-এ কত হয় ভাইয়া, 28 হয়। জিঙ্ক 2+, তার মানে কত, 28, তার মানে এই জিনিসটা ঠিক আছে। নিকেল আসো ভাইয়া, নিকেলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 28, কত ভাইয়া, 28, তাই না? নিকেল 2+ মানে কত হয়ে গেছে ভাইয়া, 26। এখন তুমি দেখো তো এইখানে স্ট্রাকচারটা লিখতেই ভুল আছে না। 4s যখন সে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, সে তো 4s থেকে ত্যাগ করার কথা ছিল, সে ত্যাগই করে নাই। তাহলে এটা সঠিক স্ট্রাকচারটা কী হবে ভাইয়া, আর্গন থাকবে, তার সাথে আমাদের কি হবে 4s0 হবে। আর 3d-তে কত হবে বলো তো ভাইয়া, 3d-তে হবে 8, কত হবে 8, 8 না আসলে হ্যাঁ ঠিক আছে, কারণ 18 আর 8-এ কত হয়, 18 আর হচ্ছে 8-এ হয়ে হলো আমাদের 26, তাহলে আমাদের এটা হবে স্ট্রাকচার। Fe2-তে আসো ভাই, আয়রনের ইলেকট্রন বা অ্যাটমিক নাম্বার কত ভাইয়া, 26। এখন এখানে কত আছে, Fe2+ মানে হলো 24, তাই না? এখন আমরা আর্গন লিখছি, এটা ভুল আছে, কারণ 4s ইলেকট্রন আছে, 4s ইলেকট্রন থাকবে না, কারণ Fe2+ হয়ে গেছে, 4s থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে 4s0। 3d-তে কত হবে ভাইয়া, 18টা তো আর্গনে আছে, এখন 24 হইতে আর কয়টা লাগবে, 6টা লাগবে, তাহলে 3d6 হবে। একইভাবে আসো ভাইয়া কপারের আমরা জানি অ্যাটমিক মাস হলো, অ্যাটমিক নাম্বার হলো 29, এখন কপার 2+, তার মানে কত হয়ে গেছে ভাইয়া, 27। তাহলে আমরা প্রথমে আর্গন লিখবো, আর্গনে কয়টা আছে ভাইয়া, 18টা। 4s-এ থাকবে না, কারণ 4s থেকে তো ইলেকট্রন চলে গেছে। এখন 3d-তে কয়টা দিলে আমাদের 27টা পূর্ণ হচ্ছে, 18-র সাথে কত দিতে হবে ভাইয়া, 9 দিতে হবে, তাহলে এটা হবে 9। তাহলে খেয়াল করো আমাদের এই প্রশ্নটাও হয়ে গেল। ওকে, এখন পরেরটাতে আসো। পরে কি বলছে ভাইয়া, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়। তো দেখো ভাইয়া আমি প্রায় সমজাতীয় জিনিসগুলোকে এক জায়গায় বলে দিই, কেমন? দেখো ভাইয়া পর্যায় সারণীতে আমাদের গ্রুপ কয়টা আছে ভাইয়া, 18টা গ্রুপ আছে, তাই না? এই 18টা গ্রুপের ভিতরে 1 নম্বর গ্রুপটাকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতীয় গ্রুপ, ক্ষার ধাতুর গ্রুপ। ওকে, 2 নম্বর গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার, কি ক্ষার, মৃৎ ক্ষার বলা হয়ে থাকে। আমি কিন্তু গ্রুপ লিখতেছি। ওকে, তারপরে 3 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ের মৌলগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল, কি বলে, বিরল মৃত্তিকা মৌল। ওকে, বিরল মৃত্তিকা মৌল বলে। আচ্ছা, এরপরে 15 নম্বর গ্রুপের মৌলকে বলা হয়ে থাকে, 16 নম্বর গ্রুপের মৌলকে বলা হয় চ্যালকোজেন, কি বলে, চ্যালকোজেন। 15 নম্বর মৌলকে 16 নম্বর গ্রুপের মৌলকে কি বলে, চ্যালকোজেন বলে। আর 17 নম্বর গ্রুপের মৌলকে বলা হয় হ্যালোজেন। আর 15 নম্বর গ্রুপের মৌলকে বলা হয় নিকটোজেন। কেন এভাবে আমরা নামকরণ করলাম ভাইয়া, 1 নম্বর গ্রুপের মৌল যদি কোনো একটার সাথে বিক্রিয়া করে এরা ক্ষার তৈরি করে, ক্ষার ধাতু। 2 নম্বর মাটিতে পাওয়া যায় মৃৎ ক্ষার, এটা খুবই বিরল পাওয়া যায় 3 নম্বর গ্রুপের মৌল 6 নম্বর পর্যায়ে, এই জন্য একে বলে বিরল মৃত্তিকা মৌল। 15 নম্বরটা আমাদের জন্য ক্ষতিকারক, এই জন্য নিকটোজেন বলে, নিকটোজেন মানে ক্ষতিকারক। 16 নম্বরটা আমরা অনেক আকরিকে পাই, এই জন্য 16 নম্বরকে বলা হয় চ্যালকোজেন। 17 নম্বরটা আমরা সমুদ্রের লবণে পাই, এই জন্য 17 নম্বরকে বলা হয় হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে ভাইয়া আমার প্রশ্নটা কি ছিল, আমার প্রশ্নটা ছিল হচ্ছে দেখো বলছে নিচের কোনটি, 7 নম্বর প্রশ্নটা, পর্যায় সারণীতে কোন পর্যায়ের মৌলকে চ্যালকোজেন বলা হচ্ছে। তাহলে কি হবে ভাইয়া, 16 নম্বর গ্রুপের মৌলকে আমরা কি বলবো, চ্যালকোজেন বলবো। 15 নম্বরকে আমরা কি বলতাম, 15 নম্বরকে আমরা নিকটোজেন বলতাম। ওকে, এখন আসো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্নটাতে আসো। দেখো 8 নম্বর প্রশ্ন আসো, পি ব্লক মৌলে কোনটি, প্রথম পি ব্লক মৌল কোনটা। আচ্ছা ভাইয়া প্রথম পি ব্লক মৌল কোনটা হবে,
তুমি নিজেও জানো, আমরা লিখি কি হাইড্রোজেন, 18 নম্বর গ্রুপে আছে হিলিয়াম, এরপরে লিথিয়াম, এরপরে আছে লিথিয়ামের পরে কি আছে ভাইয়া বেরিলিয়াম। এই যে বোরনটা আমি লিখলাম, এই বোরন থেকে শুরু করে যতগুলো মৌল আছে পরবর্তীতে সেখানে আমাদের পি ব্লক মৌল, তাই না? তার মানে প্রথম মৌল কোনটা ভাইয়া? বোরন, তো বোরন হবে। 9 নম্বরে আসো, এস ব্লক মৌল কোনটা ভাইয়া? 9 আমি আগেই বলছি এস ব্লক মৌল হলো 14টা। প্রথম 1 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল, আর 3 একদম 18 নম্বর গ্রুপের হিলিয়াম। তো এখানে কি আছে দেখো তো ভাইয়া, 1 নম্বর গ্রুপের মৌল কি কি আমরা জানি, হা, লি, না, কে, রুবি, সাজিয়ে, ফ্রান্সিয়াম। ওকে, এখানে দেখো তো 1 নম্বর গ্রুপের মৌল পটাশিয়াম আছে, তার মানে অবভিয়াসলি এস ব্লকের মৌল কোনটা হবে? পটাশিয়াম হবে। অ্যালুমিনিয়াম কোন গ্রুপের মৌল? পি ব্লকের। ম্যাঙ্গানিজ হচ্ছে ডি ব্লকের মৌল, আর্সেনিকও ডি ব্লক, এস ব্লকের, পি ব্লকের মৌল। ওকে, এরপরে দেখো পরের প্রশ্নে কি বলছে, ডি ব্লকের প্রথম মৌল কোনটা ভাইয়া? ডি ব্লকের মৌল আমি একটু আগে তোমাকে বললাম, স্ক্যানেডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, আমরা ডি ব্লকের এই সিরিজটা মনে রাখবো 21 থেকে 30 পর্যন্ত। তাহলে শুরু করছিলাম কোথা দিয়ে ভাইয়া? স্ক্যানেডিয়াম। তাহলে ডি ব্লকের প্রথম মৌলটা হবে হলো স্ক্যানেডিয়াম। ওকে, এরপরে আসো পরের প্রশ্ন, কোনগুলো অধাতু? ভাইয়া যখনই বলছে অধাতু তখন আমি খুঁজবো যে ওই শব্দটার ভিতরে আম আছে কিনা, কারণ আমরা জানি যদি আম থাকে তাহলে সেটা হয় হলো ধাতু। আর যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি, তাহলে আমরা যদি একটাতেও আম পেয়ে যাই, ধাতু পেয়ে যাই, তাহলে কি সেটা অপশন সঠিক আনসার হবে? হবে না, আমরা কারণ অধাতু খুঁজতেছি। খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম লিখলাম, সোডিয়ামের লাস্টে আম আছে, তার মানে এটা অধাতু নয়। আমরা ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়ামের লাস্টে আম আছে, তাহলে এটাও অধাতু নয়। আমরা যদি এখানে খেয়াল করো, এফি, এফি মানে কি? আয়রন। কিন্তু আয়রন তো আসলে ভাইয়া ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, ল্যাটিন ওয়ার্ডে আয়রনের ইংলিশ নামটা কি? ফেরাম। লাস্টে কি আছে ভাইয়া? ফেরাম, আম আছে, তার মানে এটাও হলো ধাতু। তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। অপশন যদি তুমি বাদ দাও, বাকি থাকে হলে একটাই, দেখো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এবং এগুলো সবাই হলো পি ব্লকের মৌল। নর্মালি পি ব্লকের মৌলগুলা অধাতু হয়ে থাকে। ওকে, এখন পরবর্তী কোয়েশ্চেনে আসো। আসো এবার দেখো, কোনটি মৃৎক্ষার ধাতু? একটু আগে বলছিলাম গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলে। আর গ্রুপ 2 এর মৌল কি কি আছে ভাইয়া? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সব মজাদার খাদ্য বাটিতে রাখো। ওকে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, এইগুলো হলো গ্রুপ 2 বা মৃৎক্ষার ধাতু। তাহলে দেখো তো ভাই কি আছে? স্ট্রনসিয়াম আছে, তাহলে এটা হবে। সিজিয়াম, স্ক্যানেডিয়াম, সিলিকন, এটা অন্য গ্রুপের মৌল, হবে না। এখন আসো বিরল মৃত্তিকা ধাতু। ভাই একটু আগে বললাম যে গ্রুপ 3 এর 6 নম্বর পর্যায়ে, অর্থাৎ আমাদের যে ল্যান্থেনাইট সিরিজ আছে সেই সিরিজের মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয়, তাই না? তাহলে এই যে গ্রুপ 3 হবে, আরও স্পেসিফিকভাবে বললে গ্রুপ 3 এর 6 নম্বর পর্যায়ে। ওকে, ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলো হবে। এফ ব্লকের মৌল কয়টা ভাইয়া? আমি বলে আসছি 27টা, SPDF। ওকে, এখন আসো পর্যায় সারণীতে কোন গ্রুপের মৌলগুলোকে তীব্র জারক বলে? আসো ভাইয়া আগে আমরা এটা একটু দেখে আসি। ওকে, দেখো ভাইয়া তীব্র জারক বলছে, কি বলছে ভাইয়া? তীব্র জারক। দেখো তো এদিকে আছে আমাদের 1 নাম্বার, আমরা আবার যদি গ্রুপ হিসেবে ভাগ করি, এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ। ওকে, এদিকে আসে হলো ভাইয়া 17 নাম্বার গ্রুপ আর 18 নাম্বার গ্রুপ, ঠিক আছে না? এখন প্রথম দিকের গ্রুপের মৌলকে বলা হয় বিজারক। কি বলে ভাইয়া? বিজারক বলে। আর শেষের দিকের মৌলগুলোকে বলা হয় জারক। তো আমরা যে কোনো একটা জিনিস শিখবো তাহলেই কিন্তু উল্টাটা হয়ে যাবে। ওকে, তো আমরা যেহেতু এই কোয়েশ্চেনটা আসলে আমরা এটা দিয়ে শিখি। দেখো জারক, জারক মানে হলো যে বিজারণ করে। ভাই একটু ভালো করে বুঝো, জারক মানে হলো যে বিজারণ করে, বিজারণ করে। বিজারণ মানে কি ভাইয়া? ইলেকট্রনের গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ। তাহলে ইলেকট্রনের গ্রহণ, যদি একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার চার্জ কি হবে ভাইয়া? চার্জ নেগেটিভ হবে। তাহলে তুমি দেখবা ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় ক্লোরাইড মাইনাসে। তার মানে কি হলো এখানে? ক্লোরিনের বিজারণ হলো। তাহলে ক্লোরিন একটা জারক এবং এরা হলো শক্তিশালী জারক ভাইয়া, এরা হলো শক্তিশালী জারক। এখন এরা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে তার উপর ভিত্তি করে আমরা তার জারণ মানটা বলি। ওকে, একটা জিনিস মনে রাখো, জারণ মান ক্যান বি, জারণ মানটা পজিটিভ অর নেগেটিভ, এবং জারণ মান ক্যান বি এক ফ্রিকশন নাম্বার। তাহলে এখানে ক্লোরিনের জারণ মানটা কত ভাইয়া বলো তো?
-1। ক্লোরিনের জারণ মান কত? -1, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করছিল। যদি সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে, হবে না? এটাও কিন্তু হবে, এখানে আমরা দেবো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হলে, তাহলে সোডিয়ামের জারণ মান কত ভাইয়া? জারণ মান ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ। যেহেতু সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সোডিয়ামের জারণ মানটা হবে হচ্ছে না +1। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি, দেখো কি প্রশ্ন করছে, বলছে হলো পর্যায় সারণীতে কোনগুলোকে তীব্র জারক বলা হয়। একটু আগে বললাম যে 17 এবং 18 নম্বর গ্রুপে, 16 এবং 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে লাস্টের দিকের মৌল, এগুলো হচ্ছে বিজারণ করে, তাহলে এরা হবে কি? জারক। এর ভেতরে 17 নম্বরটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী। ওকে, এরাও কিন্তু জারক, এরাও জারক, এরাও জারক, কিন্তু এরা বেশি জারণ করতে পারে, এই জন্য এরা তীব্র। ওকে, এরা তীব্র জারক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, এখন আসো 16 নম্বর কোশ্চেনে আসো ভাই, নিচের কোন যুগলের দুটি মৌলই অষ্টক সম্প্রসারণ করতে পারে? ভাই অষ্টক সম্প্রসারণ করার শর্ত কি ভাইয়া? আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে। কি থাকা লাগবে? ফাঁকা ডি অরবিটাল, বিটাল। এখন ভাইয়া ফাঁকা ডি অরবিটাল কখন আসবে? প্রথম ডি অরবিটাল কখন অ্যারাইজ করে ভাই? 3 নম্বর পর্যায়ে। তার মানে হলো আমাদের এটা তৃতীয় বা তার থেকে বড় পর্যায়ের মৌল হইতে হবে। এখন এখানে খেয়াল করে দেখো, সবগুলাই প্রায় চতুর্থ পর্যায়ের মৌল, মানে তৃতীয় পর্যায়ের মৌল, এগুলো সবই। তার মানে তো যে কোনোটাই হইতে পারে। তো আমরা কিভাবে বুঝবো ভাইয়া? এই যে আমরা ফাঁকা ডি অরবিটালটা দেখব, ফাঁকা ডি অরবিটাল কার কার আছে খেয়াল করে দেখো ভাইয়া। এখানে সিলিকনের আমি যদি জাস্ট শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা করি, সিলিকনের কত ভাইয়া? 2, 8, 4, তাই না? তার মানে 3s2 3p2, তাই না? তাহলে আমাদের কি ডি অরবিটালটা ফাঁকা আছে না ভাইয়া? ডি অরবিটাল তো ফাঁকাই আছে। ফসফরাসের ক্ষেত্রে কি হবে ভাইয়া? 3s2 3p3, ডি অরবিটালটা ফাঁকা আছে না ভাইয়া? তাহলে কি হচ্ছে, ইলেকট্রনটা এখানে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে। কিন্তু ভাইয়া অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সমস্যাটা কি জানো? অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে 3টা ইলেকট্রন। কয়টা আছে? 3টি ইলেকট্রন। এই 3টে ইলেকট্রন থাকার কারণে সে অষ্টক সম্প্রসারণ করতে পারে না। কিন্তু সিলিকন বা ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে তারা অষ্টক সম্প্রসারণ করতে পারে। এই জন্য অ্যান্সারটা কী হবে ভাইয়া? সিলিকন আর ফসফরাস। ওকে, আচ্ছা এরপরে আসা হলো পরের কোশ্চেনে। দেখো পরে কি কোশ্চেন করছে, নিচের কোন যৌগটি, 17 নম্বর কোশ্চেন, নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? ভাই আর্দ্র বিশ্লেষণটা কি? আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে সে বিক্রিয়া করবে। ওকে, তো একটু আগে আমরা বলছিলাম যে অষ্টক সম্প্রসারণের কথা, তাই না? অষ্টক সম্প্রসারণ কারা করে ভাইয়া? যাদের ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই তো অষ্টক সম্প্রসারণ করবে, তাই তো? এখন আমি যদি সিলিকন টেট্রাফ্লোরাইড, কয়টা? 4টা আছে, তাই টেট্রাফ্লোরাইড, এটার যদি স্ট্রাকচারটা দেখি সেটা এমন হয়, সিলিকন, তার 4টা হাতে 4টা ক্লোরিন আছে। ওকে, এখন কি হলো, সে পানির সাথে বিক্রিয়া করতে পারে। পানিটা কেমন ভাই? আমি পানিটাকে এভাবে লিখতে পারি না, পানিতে 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। কয়টা আছে? 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। সে কি করবে দেখো, আমি জিনিসটাকে এভাবে করতে পারি। এখন ক্লোরিন, এই পাশে 2টা ক্লোরিন আছে। এখন দেখো এরা পানির সাথে কিভাবে বাইন্ড করতেছে, জাস্ট দেখো, এই যে পানির যে লোন পেয়ার ইলেকট্রন আছে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, সিলিকন এই ইলেকট্রনটাকে রিসিভ করবে। ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রনটাকে হাইড্রোজেনকে দিয়ে দিবে। এই যে তাদের ভিতরে একটা বন্ধন তৈরি হলো, এটাকে বলবো হলো পানির আমাদের হাইড্রোলাইসিস, যেহেতু সে পানির সাথে বিক্রিয়া করতেছে। এবং এরা সিলিকন টেট্রাফ্লোরাইড করতে পারে কারণ এদের ফাঁকা ডি অরবিটাল থাকে, এটা হলো তাদের একটা বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে ভাইয়া? বলছে 17 নম্বরে নিচের কোন যৌগতে আর্দ্র বিশ্লেষণ করে? সিলিকন টেট্রাফ্লোরাইড। কি করবে? সিলিকন টেট্রাক্লোরাইড করবে। এখন কার্বন টেট্রাক্লোরাইড কেন করলো না ভাইয়া? কারণ কার্বন টেট্রাক্লোরাইড দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল, কোনো ফাঁকা ডি অরবিটাল নাই দ্বিতীয় পর্যায়ের মৌলে, এই জন্য তারা পারে না। ওকে, এখন আসো পরের কোশ্চেনে। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে আসো। 18 নম্বর কোশ্চেনে কি বলছে ভাইয়া? NS1, আমরা এন এর মান জানি না, কিন্তু আমরা জানি এটা এস অরবিটালের মৌল। কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে? একটা ইলেকট্রন আছে। যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? বা NS1 মানে হলো এস ব্লকের মৌল, এস ব্লকের লাস্টের কক্ষপথে 1 আছে মানে হলো এরা গ্রুপ 1-এর মৌল, 1 নং গ্রুপের মৌল। আর 1 নং গ্রুপের যদি কোনো মৌল হয় তাহলে সেটা ক্ষার উৎপন্ন করে,
বলছে না 1 নম্বর গ্রুপ হলো ক্ষার ধাতু, তাহলে এরা ক্ষার উৎপন্ন করবে। এরপরে দেখো ভাইয়া কি বলছে, দৈত্যকার অণু গঠন করে কোনটা? ভাই এটা আমাদের জানার জন্য আমাদেরকে স্ট্রাকচারটা একবার দেখা লাগবে। দেখো ভাইয়া দৈত্যকার অণু কারা গঠন করে, এটা হলো সিলিকন অক্সাইডের পলিমার গঠন করে দৈত্যকার অণু। কীভাবে গঠন করে ভাইয়া? দেখো এই যে সিলিকন, তার 4টা হাতে 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করলো, আবার অক্সিজেনের 2টা হাত আছে, আবার একটা হাত ফাঁকা হচ্ছে, সেই হাতে এবার এসে সিলিকন বসতেছে। তাহলে আমি যদি এইভাবে স্ট্রাকচারটা বড় করতে থাকি, খেয়াল করো ভাইয়া, এই যে প্রত্যেকটাতে অক্সিজেন দিয়ে দিই, আচ্ছা এটা থাকবে না, এটা নাই, এই যে অক্সিজেন। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া একটা স্ট্রাকচার তৈরি হলো, এরকম একটা বড় একটা স্ট্রাকচার তৈরি হবে যেখানে আমাদের সিলিকনটা একটা পলিমার রূপে থাকবে। আর কোনো একটা যৌগ যদি পলিমার রূপে থাকে ভৌত অবস্থায় ম্যাক্সিমাম সেটা কঠিন হয়ে থাকে। তাহলে এটা কি হবে, এদের ভৌত অবস্থা কেমন, কঠিন। এবার আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে সিলিকনের সংকরণটা কি হবে, সিলিকনে 1টা 2টা 3টা 4টা সিঙ্গেল বন্ড আছে না, তাহলে এখানে সিলিকনের যে সংকরণটা হবে সেটা হবে হলো sp3। কি হবে ভাইয়া, sp3। এবং এটা ভৌত অবস্থায় কেমন হবে, কঠিন হবে। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। কি বলছে ভাইয়া, দৈত্যকার অণু গঠন করে কোনটা? তাহলে উত্তরটা কি হবে ভাইয়া, সিলিকন অক্সাইড। কেন গঠন করে? তাহলে পলিমার আকারে থাকতে চায়, এই জন্য তারা গঠন করে থাকে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কি হবে ভাইয়া, গ্যাসীয়। সালফার ডাইঅক্সাইডের ভৌত অবস্থা গ্যাসীয়। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা হবে গ্যাসীয়। তার মানে এরা কোনো দৈত্য গঠন করতে পারবে না, কারণ গ্যাসীয় অবস্থায় নিজেদের ভিতরে অ্যাট্রাকশনটা কম থাকে, কিন্তু কঠিন অবস্থায় অ্যাট্রাকশন বেশি থাকে, তাই পলিমার গঠন করে সেটা দৈত্যকার অণু গঠন করবে। ওকে, এখন আসো বলছে ভাইয়া কোন যৌগটা সম্ভব না। ভাইয়া আমি একটু আগে বলছি যে 3 নম্বর পর্যায়ে বা তার থেকে বড় মৌলের ফাঁকা ডি অরবিটাল থাকে, এই জন্য তারা অষ্টক সম্প্রসারণ করতে পারে। এখন এই যে নাইট্রোজেন বা নাইট্রোজেন হলো 2 নম্বর পর্যায়ের মৌল, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 2 5, তাই না, 1s2 2s2 2p3। এখানে কিন্তু 2d হইতে পারে না ভাইয়া, তা 2 যদি না হইতে পারে, আমরা যদি এটাকে একটু লিখি 1s2 2s2 2p3, তাহলে কি আছে ভাইয়া, 3টা লোন পেয়ার সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে সে 3টা বন্ধন গঠন করতে পারবে, কিন্তু সে কখনোই 5টা পারবে না, অষ্টক সম্প্রসারণ করতে পারবে না, তাই জন্য এটা সম্ভব না। কিন্তু দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড করণ করছে, কেন ভাইয়া, কারণ ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে, কারণ সে 3 নম্বর পর্যায়ের মৌল, আর যেহেতু 3 নম্বর পর্যায়ের মৌল ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই জন্য সে ডি অরবিটালে ইলেকট্রন দিয়ে তার লাস্ট কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন 5টা করে সে 5টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারে, তো এটা পসিবল। ওকে, তো আমি এখানের সাথে আরেকটা জিনিস তোমাকে অ্যাড করে দিব, যেটা তুমি পড়লে তোমার জন্য ইফেক্টিভ হয় বলে আমি মনে করি। সেটা হচ্ছে ভাইয়া, এই যে আমি বললাম NCl5 সম্ভব না, তাই না, আমরা নাইট্রোজেনের সাথে আরেকটা একটা জিনিস অ্যাড করে আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। কি বলবো ভাইয়া, নাইট্রোজেনের অক্সাইড। ওকে, নাইট্রোজেনের 5টা অক্সাইড সম্ভব। দেখো NCl5 সম্ভব না, কিন্তু নাইট্রোজেনের অক্সাইড কয়টা সম্ভব ভাইয়া, 5টা। সেগুলো কি কি ভাইয়া, N2O, NO, NO2 অথবা N2O4, এরপরে হচ্ছে N2O3, আরেকটা হলো N2O5। এই যে N2O, এটাকে আমরা বলি হলো নাইট্রিক অক্সাইড। এটাকে আমরা কি বলি ভাইয়া, এটাকে আমরা বলি হলো নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের আরেকটা নাম আছে ভাইয়া, জানো, এটাকে বলে লাফিং গ্যাস। এটাকে বলে লাফিং গ্যাস, লাফিং গ্যাস। ওকে, এরপরে দেখো NO যেটা আছে এটাকে বলেন নাইট্রাস অক্সাইড। এটাকে কি বলে ভাইয়া, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এরপরে NO2 কে বলবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O3 কে বলে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O5 কে বলবে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এর ভেতরে এই যে 2টা মৌল দেখতে পাচ্ছ না, প্রথম 2টা, এই 2টা হলো নিরপেক্ষ। এরা কেমন, নিরপেক্ষ। ওকে, এই 2টা দেখতে পাচ্ছ না, এরা কেমন হয়ে থাকে, অম্লীয়। কেমন হয়ে থাকে ভাইয়া, অম্লীয়। এদের অক্সাইড অম্লীয়। আর এই অক্সাইডটা কেমন হবে জানো ভাইয়া, এই অক্সাইডটা হবে বাদামি বর্ণের। কেমন হবে, বাদামি বর্ণের। তাহলে আমরা কিন্তু N এবং নাইট্রোজেনের অক্সাইডের ওভারঅল সবগুলা জিনিস জেনে ফেললাম, যেগুলো MCQ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা চলে আসি পরের কোশ্চেনে। খেয়াল করে দেখো ভাইয়া, পরের কোশ্চেনটা কি, নিচের কোন মৌলটি, 22 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে। ভাইয়া জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে কি, এটা একটু মনে রাখো, ক্রোমিয়াম।
সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে আসলে ম্যাঙ্গানিজের। ম্যাঙ্গানিজের স্টেবল জারণ সংখ্যা কয়টা জানো? 3টা, 2, 4, 7, সর্বোচ্চ কত? 7। ক্রোমিয়ামের জারণ সংখ্যা হতে পারে 2, 3, 6, সর্বোচ্চ কত ভাইয়া? 6টা। আয়রনের জারণ সংখ্যা হতে পারে 2 আর 3, সর্বোচ্চ কয়টা ভাইয়া? 3টা। ভ্যানাডিয়ামের হয়ে থাকে 3টা, 3 আর 5, আর হচ্ছে কোবাল্টের হয়ে থাকে হলো 2। তাহলে আমি যদি ওভারঅল যদি একটা সামারি করি, তাহলে সবচেয়ে বেশি কার ভাইয়া? সবচেয়ে বেশি হলো ম্যাঙ্গানিজের। এরপরে কার ভাইয়া? ক্রোমিয়ামের। এরপরে কার ভাইয়া? এই যে দেখো ভ্যানাডিয়ামের। এরপরে কার? আয়রনের। খেয়াল করে দেখো ভাই, এখানে তো ম্যাঙ্গানিজ নাই, ক্রোমিয়াম আছে, তাহলে সবচেয়ে বেশি জারণ সংখ্যা কার হবে? ক্রোমিয়ামের হবে। ওকে, আচ্ছা আসো এবার পরের কোশ্চেনে। 23 নম্বর কোশ্চেনে আসো। দেখো ভাই, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম জানার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া? ডি অরবিটালে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে আমাকে সেটা জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার জানা লাগবে। তো আমি জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রাখি, ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার হলো 25। আয়রনের কত ভাইয়া? আয়রনের হলো 26। ক্রোমিয়ামের কত ভাইয়া? ক্রোমিয়ামের হলো 24। আচ্ছা ওকে, এখন ম্যাঙ্গানিজ 2+ মানে সে হয়ে গেছে 23। কোন জায়গা থেকে ইলেকট্রন গেছে? 4s অরবিটাল থেকে। আয়রন 2+ মানে তার ইলেকট্রন হয়ে গেছে হলো ভাইয়া 24টা। ক্রোমিয়াম 3+ মানে তার ইলেকট্রন হয়ে গেছে ভাইয়া 21টা। এবং সবাই প্রথমে এস অরবিটাল থেকে ইলেকট্রনটা গেলে ত্যাগ করে। তাহলে কী হবে ভাইয়া? আমি যদি আমি আলাদাভাবে তোমাদেরকে দেখাই দিই, আমি যদি আচ্ছা ম্যাঙ্গানিজ 2+এরটা কল্পনা করি। ম্যাঙ্গানিজ 2+ মানে হচ্ছে আর্গন 4s0, 3d কত হবে ভাইয়া? ম্যাঙ্গানিজ কত? ম্যাঙ্গানিজ হলো 25, তাই না? ম্যাঙ্গানিজ 25, তার মানে আমাদের 18টা হয়ে গেছে। আর কয়টা আছে ভাইয়া? 7টা। তার মানে 7টা আছে, কীভাবে আছে ভাইয়া? দেখো তো, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5। আচ্ছা তাহলে 6 7। ওকে, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা হচ্ছে ভাইয়া? আচ্ছা একটু দাঁড়াও, ম্যাঙ্গানিজের আচ্ছা ওকে, আমি একটু লিখতে ভুল করছি ওইখানে আর কি। দেখো সেটা হচ্ছে, এই যে আমি বললাম ম্যাঙ্গানিজের টোটাল ইলেকট্রন কয়টা ভাইয়া? 25টা। এখন সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কত হয়ে গেছে ভাইয়া? 23টা। কয়টা হয়েছে ভাইয়া? 23টা। তাহলে 23টা হলে কি হয়ে গেছে ভাইয়া? এইখানে কয়টা হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে হলো 5টা। তাহলে আমাদের অযুগ্ম ইলেকট্রন সর্বশেষ কক্ষ হতে কয়টা হচ্ছে ভাইয়া? 5টা। কয়টা হচ্ছে? 5টা। ম্যাঙ্গানিজের জন্য কয়টা ভাইয়া? 5টা। এখন আয়রন 2+এর ক্ষেত্রে কল্পনা করো ভাইয়া, আয়রন 2+ মানে কত? তার ইলেকট্রন সংখ্যা হলো 24টা। কয়টা ভাইয়া? 24টা। এখন তাহলে কী হবে? সে আর্গন প্লাস 4s0 প্লাস 3d কত হবে ভাইয়া? 3d হবে হলো 6। তার মানে আমরা কী লিখতে পারি? খেয়াল করো, 2 3 4, 1 2 3 4 5 6টা ইলেকট্রন। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 4টা। কয়টা আছে? 4টা। এরপরে আসো ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+ মানে কত? 24টা থেকে এই 3টা ইলেকট্রন বের হয়ে গেছে। এখন আসে কয়টা ভাইয়া? 21টা। তার মানে হলো আর্গন প্লাস 4s0 প্লাস 3 দিতে কয়টা হবে ভাইয়া? 21টা, মানে 3টা। তার মানে কি হবে? আমি লিখতে পারি কি 1 2 3 4, 1 2 3। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 3টা। তাহলে খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন কার? ম্যাঙ্গানিজ 2+। সব এরপরে কার? আয়রন 2+। তারপরে কার? ক্রোমিয়ামের। 5টা, 4টা, 3টা। তাহলে আমাদের কোন সিরিয়ালটা ভাই সঠিক হবে? অবভিয়াসলি ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি হবে, এরপরে কি হবে? আয়রন 2+, এরপরে ক্রোমিয়াম 3+। ওকে, আচ্ছা এরপর আছে 24 নম্বর কোয়েশ্চেন। নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? এই যে ভাই আমরা একটু আগে বের করলাম, সেম ওয়েটে বের করবা। জাস্ট আমি সিম্পলি আরেকবার বলি, নিকেলের আণবিক অ্যাটমিক নাম্বার হলো 28। সে যখন 2টা ইলেকট্রন ত্যাগ করছে তখন তার অ্যাটমিক নাম্বার হয়ে গেছে হচ্ছে ভাইয়া 26। কত হয়ে গেছে ভাইয়া? 26। তাহলে তার লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আর্গন 4s0, 3d কত হবে ভাইয়া? 3d কত হবে বলো? 3d হবে হলো 8, কারণ 18-র সাথে 8 যোগ করলে হয় হলো 26। 3d 8। এই 3d 8 কীভাবে বিন্যস্ত থাকবে ভাইয়া? দেখো তো, 1 2 3 4,
একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর কয়টা আছে? আরও তিনটা আছে। তাহলে এই যে দিয়ে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া, লাস্ট কক্ষতে অযুগ্ম ইলেকট্রন কয়টা ভাইয়া? দুইটা না? দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে অ্যান্সার কত হবে ভাইয়া? 2 হবে। অনেকে ভুলে কিন্তু 8 দেখায় দেয়, এটা একটু মনে রাখবা, এটা কিন্তু এটা না, অ্যান্সার কিন্তু এটা। ওকে, এর পরের প্রশ্নে আসো, দেখো ভাইয়া 25 নম্বর প্রশ্ন। ফসফেনিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে? বা একটা যৌগ বা একটা আয়ন বা একটা মূলকে কতটি ইলেকট্রন থাকে, এটা বের করার জন্য আমরা কি করি? এই যে এখানে আমাদের ফসফেট আছে, ফসফরাস আছে, ফসফরাসের আমাদের অ্যাটমিক নাম্বার কত ভাইয়া? 15 আমরা জানি। এরপর দেখো হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 4টা আছে। কয়টা আছে? 4টা আছে। এই যে হাইড্রোজেন আছে 4টা, তাহলে আমি 4 যোগ করব। এরপরে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেটা বিয়োগ দেব, আর নেগেটিভ চার্জ থাকলে যোগ করব। এখানে কি আছে দেখো তো, পজিটিভ চার্জ আছে, তাহলে আমি এটা কি করব? বিয়োগ দিব। তাহলে আমার কি হচ্ছে? 15 আর 4 হচ্ছে 19, 1 বিয়োগ দিলে হয় হলো 18। তাহলে কয়টা হবে? 18টা। ওকে, 26 নম্বরে আসো ভাইয়া। পরে বলছে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? দেখো ভাইয়া, এই জিনিসটা একটু বোঝা লাগবে। এই যে আমরা 3 নম্বর পর্যায়ে আমরা হচ্ছে হলো ডি ব্লকের মূল্য নিয়ে আলোচনা করছি। 4 নম্বর পর্যায়ে শুরু করছিলাম স্ক্যানেডিয়াম, তারপরে ছিল টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা এগুলো পড়ছি, তাই না? আমাদের ডি ব্লকের মৌল এখান থেকে শুরু হয়েছে। এর ভিতরে এই প্রথম মৌল এবং লাস্ট মৌল, প্রথম মৌল এবং শেষ নাম্বার মৌল, এগুলো হচ্ছে হলো ভাইয়া কি মৌল বলো তো? এরা হলো ডায়াম্যাগনেটিক। এরা কোনো ডায়াম্যাগনেটিক, এরা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, ম্যাগনেটিক বলা হয়ে থাকে। ভাই ডায়াম্যাগনেটিকের শর্ত কি? হয় 3d0 অথবা 3d10, এটা হলে ডায়াম্যাগনেটিক বলে। এরপরে ফেনিকো, 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 এই তিনটা হচ্ছে হলো ভাইয়া কি ভাইয়া? এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ম্যাগনেটিক বলা হয়, মানে তীব্রভাবে চুম্বক দ্বারা আকর্ষিত হয়। বাকি যেগুলো দেখছো না সেগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক, মানে এইগুলা, এটা 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 সবগুলো সামান্যভাবে চুম্বকের প্রতি আকর্ষিত হয়, এই জন্য এগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক। ওকে, ম্যাগনেটিক। আর যারা ম্যাগনেটিক তারা হলো রঙিন যৌগ গঠন করে। তারা কি করে? রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, যৌগ গঠন করে, তারা রঙিন যৌগ গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি এক্সেপশনাল বলে রাখি, সেটা হচ্ছে কপার না থেকে যদি তোমার প্রশ্নে কপার 2+, কপার প্লাস থাকতো, কপার প্লাসের ক্ষেত্রে লাস্ট কক্ষপথের ইলেকট্রন বিন্যাসে 3d10 আসে। কি আসে ভাইয়া? 3d10 আসে। এখন আমি বলছি যার লাস্ট কক্ষপথে 3d0 অথবা 3d10 থাকে তারা হয়ে যায় হলো ডায়াম্যাগনেটিক। যেহেতু কপার প্লাসের লাস্ট কক্ষপথে 3d10 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওকে, তাহলে কপার ইজ এ প্যারাম্যাগনেটিক, বা কপার প্লাস যেটা সেটা হলো ডায়াম্যাগনেটিক, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমাদের এই রিলেটেড সবগুলো জিনিস ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো কি বলছে, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক তাহলে কি হবে ভাইয়া? কপার হবে, কিন্তু কপার প্লাস বললে কি হতো? হতো না, কিন্তু তখন হচ্ছে ডায়াম্যাগনেটিক হতো। পরের প্রশ্নে আসো ভাইয়া, মুঠে ফেলে। আচ্ছা, ওকে, দেখো ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ কত? দেখো আমি যখন ম্যাঙ্গানিজ তোমাকে দেখাইলাম তখন বললাম তার 2, 4, 7 এই তিনটা হলো স্থিতিশীল। তাহলে দেখো 2, 4, 7 স্থিতিশীল, তাহলে অস্থিতিশীল কত হবে? এটাই হবে। পরে আসো, দেখো পরের প্রশ্ন বলছে এই একটা যৌগ যেখানে কার্বনের সন্নিবেশ সংখ্যা কত জিজ্ঞেস করছে। দেখো তো এটা একটা জটিল যৌগ না? জটিল যৌগে কোনো একটা কেন্দ্রীয় পরমাণু বা ক্যাটায়নের সন্নিবেশ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে তাতে যতগুলা লিগেন্ড যুক্ত থাকবে সেটাই হবে তার সন্নিবেশ সংখ্যা। তাহলে ভাই লিগেন্ডটা কি? লিগেন্ড হচ্ছে একটা মূলক বা আয়ন যাতে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে। অ্যামোনিয়ার ক্ষেত্রে কল্পনা করো, অ্যামোনিয়াতে লোন পেয়ার ইলেকট্রন আছে, ক্লোরিনেও কিন্তু 3টা লোন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে কি? এরা হলো লিগেন্ড। ওকে, এরা কি ভাইয়া? এরা হলো লিগেন্ড। আচ্ছা, তাহলে কি হবে এখন? এই যে অ্যামোনিয়া এখানে কয়টা আছে ভাইয়া? 4টা। ক্লোরিন কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে 4 আর 2 কত? 6। তার মানে এখানে আমাদের সন্নিবেশ সংখ্যা কত হবে? 6 হবে। যতগুলো আমাদের লিগেন্ড যুক্ত থাকবে সেটাই হলো তার সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে, এবার দেখো পরের যৌগটাতে বলছে ক্রোমিয়ামের জারণ মান কত। ভাইয়া আমরা জারণ মান বের করার জন্য কোনো একটা যৌগের জারণ মানকে 0 ধরে নিই। ওকে, তাহলে এই যৌগের জারণ মান হচ্ছে 0। আমরা কার বের করবো? ক্রোমিয়ামে। তাহলে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো x। এরপর
পানি একটা উভধর্মী যৌগ, যার জারণ সংখ্যা হলো 0। এরপর আসো ক্লোরাইডে আসো, ক্লোরিনের জারণ সংখ্যা হলো -1। ক্লোরিন আছে কয়টা? 2টা, তাহলে 2। ব্রোমিনের জারণ সংখ্যা -1, তাহলে ব্রোমিন আছে কয়টা? একটা। তাহলে আমি কি লিখবো? x - 3 = 0, সেখান থেকে হবে হলো x এর ভ্যালু হলো 3+। তার মানে হচ্ছে আমাদের এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হচ্ছে ভাইয়া? 3+ হবে। আসো পরের কোশ্চেনে আসি। দেখো ভাইয়া পরের প্রশ্নে কি বলছে, যে এই যে একটা যৌগ দিছে, একটা যৌগ, জটিল যৌগ, কপার এবং অ্যামোনিয়ামের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান আছে। ওকে, বন্ধনটা চাইছে। দেখো ভাইয়া একটু আগে বলছি যে লিগেন্ডগুলা জটিল যৌগ গঠন করে এবং এরা যে বন্ধনটা তৈরি করে সেটা হলো গিয়ে সন্নিবেশ বন্ধন। সে এখানে কপার কিভাবে বন্ধনটা তৈরি করে আমি যদি একটু সিম্পলি তোমাকে দেখায়ও, তাহলে ব্যাপারটা এমন হয়, এই যে আমাদের কপার, এখানে চারদিকে 4টা অ্যামোনিয়া আছে। কয়টা আছে? 4টা অ্যামোনিয়া। ওকে, 4টা অ্যামোনিয়া আছে, 4টা অ্যামোনিয়াতে লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রনগুলো এটার সাথে এইভাবে বন্ধন তৈরি করে। এইটাই হচ্ছে হলো আমাদের সন্নিবেশ বন্ধন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা পরের প্রশ্নে আসি। দেখো ভাইয়া 31 নম্বর প্রশ্নে কি বলছে, এই যে একটা জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে। ভাইয়া এই প্রশ্নটা জানতে হলে আমাকে আরেকটু ডিটেলে বলা লাগবে। দেখো ভাইয়া, যদি আমরা একটা যৌগ খেয়াল করি, আমাদের সংকরণটা শিখতে হবে। কোনো একটা মৌলে আমরা সংকরণ সম্পর্কে যদি জানি, সংকরণ x = হচ্ছে ওই একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে। তাহলে ধরো আমরা নর্মালি যদি কি মানে কল্পনা করি, পানির কথাই বলি। আচ্ছা H2O, এখানে আমি অক্সিজেনের কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে সংকরণটা বের করতে চাচ্ছি। তাহলে সর্বশেষ কক্ষপথে অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 6টা। এরপরে কি করব, কয়টা একযোজী পরমাণু আছে? হাইড্রোজেন কয়টা আছে এখানে ভাইয়া? 2টা, প্লাস ক্যাটায়ন থাকলে মাইনাস, অ্যানায়ন থাকলে প্লাস, /2। তাহলে এখানে কত হচ্ছে? এই দুটা তো 0, তাহলে 8/2 হলো 4। তাহলে এটার এখানে এই যৌগে অক্সিজেনের সংকরণ কি হবে ভাইয়া? 4 হবে। আর কোনো যৌগের সংকরণ যদি 4 হয় তাকে আমরা বলি হলো sp3। এখন আমরা ওভারঅল একটা সংকরণের আইডিয়াটা জানি নিই। কি ভাইয়া, যদি সংকরণের মান 2 হয় তাকে আমরা বলবো হলো sp, যদি 3 হয় তাকে আমরা বলবো sp2, যদি বলি 4 হয় তাহলে আমরা বলবো sp3, যদি 5 হয় তখন আমরা বলবো হলো sp3d, এরপর যদি বলি 6 হয় তখন আমরা বলবো sp3d2 অথবা d2sp3। শক্তিশালী হলে এটা, দুর্বল হলে এইটা। যদি 7 হয় ভাইয়া তখন আমরা বলবো হচ্ছে sp3d3। ওকে, এখন আমরা কোনটার আকার কি আমাদেরকে জানা লাগবে। sp হলে তার আকার হয়ে থাকে ভাইয়া সরলরৈখিক। কেমন হবে? সরলরৈখিক। sp2 হলে তার আকার হবে ভাইয়া ত্রিভুজাকার। কি হবে ভাইয়া? সমতলীয় ত্রিভুজাকার। ওকে ভাইয়া, যদি sp3 হয় তখন তা হবে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল। sp3d হয় তাহলে ভাই এর আকারটা কেমন হবে? দেখো sp3 এর আকারটা হবে এমন, একটা ত্রিভুজের মতো হবে, ত্রিভুজের উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, তাহলে ত্রিভুজ আকার দ্বিপিরামিড। আমাদের ত্রিভুজ হবে একটা, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড হবে ত্রিভুজ আকার দ্বিপিরামিড। ত্রিভুজাকার দ্বিপিরামিড, পিরামিড। এরপরে sp3d2 বা d2sp3 এর আকৃতিটা কি হবে ভাই? অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এরপরে আসে ভাই sp3d3, এটার আকৃতি কি হবে ভাই? এটার আকৃতিটা হবে এমন, পঞ্চভুজ হবে প্রথমে একটা। আমি যদি একটা পঞ্চভুজ আঁকাই, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এই যে পিরামিড, এটা হলো তার অ্যাক্সিস। তাহলে এটা হবে পঞ্চভুজ আকৃতির দ্বিপিরামিড। এটা কি হবে ভাই? পঞ্চভুজ আকৃতির দ্বিপিরামিড, পঞ্চভুজীয় দ্বিপিরামিড, পিরামিড। ওকে, এখন আমরা আকার জানলাম, সংকরণ জানলাম, এখন আমরা কোনটা জানি নি। দেখো সরল হইলে তার মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া? সরল যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, সবচেয়ে বেশি। তারপরে sp2 বা ত্রিভুজ আকার হলে তার মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। যদি চতুস্থলকীয় হয় মধ্যবর্তী কোণ হবে ভাইয়া কত? 109.5 ডিগ্রি। যদি ত্রিভুজাকার দ্বিপিরামিড হয়, ত্রিভুজের মধ্যবর্তী কোণটা হবে হলো 90 ডিগ্রি। আর দুইটা পিরামিড থাকবে হচ্ছে, ত্রিভুজের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, আর
পিরামিড উপরে এবং নিচে আছে, অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে না, এই যে 90 ডিগ্রি কোণে থাকবে না, তাহলে এটা কতটুকু হবে ভাইয়া? এটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা পাবো 120 ডিগ্রি, আর একটা পাবো 90 ডিগ্রি। আর যখন অষ্টদলে কি হবে, সবগুলোর আকৃতি হবে ভাই 90 ডিগ্রি। এরপরে যখন পঞ্চভুজ আকৃতির দ্বিপিরামিড হবে, তখন পঞ্চভুজের কোণগুলো হবে 72 ডিগ্রি, আর দুই পাশে দুইটা পিরামিড, এটার কোণ হবে হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করছো, যত যাচ্ছে নিচে কোণের মান তত ছোট হচ্ছে। এটাও আরেকটা কোয়েশ্চেন। তাহলে আমরা এইভাবে অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারি, কোন ধরনের সংকরণ, কোন রকম আকার, কতটুকু কোণ তৈরি করে। ওকে ভাইয়া, তাহলে আমরা মোটামুটি সংকরণের একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি। দেখো ভাইয়া কি বলছে, যে এইখানে কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে। আচ্ছা, এখন আয়রনে কেন্দ্রীয় পরমাণুতে আমাদের যে আয়নটা যুক্ত আছে সেটা হলো একটা জটিল আয়ন। কি আয়ন ভাইয়া? জটিল আয়ন। এই জটিল আয়নটা একটা শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে। সায়ানাইড একটি শক্তিশালী লিগ্যান্ড। তো এখন আমরা আয়রনের ক্ষেত্রে কি করি ভাইয়া, আমরা আয়রনেরটা একটু ভালো করে শিখে ফেলি। দেখো ভাইয়া, আচ্ছা ক্লিয়ার করে ফেলি। দেখো আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাইয়া, আয়রন তার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা কেমন হয়ে থাকে, এমন না যে আমরা দেখি হলো 3D সামথিং থাকবে, 4s থাকে, 4s টু 3d6 থাকে, তাই তো? এমন হয়ে থাকে। এখন কি হচ্ছে, 3D 4p 4d এমন হইতে পারে, এগুলোও থাকে। আচ্ছা খেয়াল করে দেখো, আমরা আরেকবার কোয়েশ্চেনটা একটু দেখে ফেলি। কোয়েশ্চেনে কি বলছে আগে আমরা সেটা দেখি। এই যে একটা যৌগ, এই যৌগে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থাকে আমরা জানার ট্রাই করব। তাহলে এখন আয়রনের সাথে যে সন্নিবেশ যুক্ত সংখ্যাটা আছে সায়ানাইড, এটা একটা শক্তিশালী লিগ্যান্ড। তো আমরা যদি আগে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি, আগে আমরা আয়রনের জারণ সংখ্যাটা জানতে হবে। দেখো তো, আমি আয়রনের জারণ সংখ্যা যদি এখানে এক্স ধরে নিই, আয়রনের জারণ সংখ্যা কত ধরলাম? এক্স ধরে এই যে সায়ানাইড মৌলের জারণ সংখ্যা হলো -1। কয়টা আছে ভাইয়া? 6টা আছে। ওকে, আর চার্জ কত ভাইয়া? -4, তাহলে -4। তাহলে এখানে আমরা এক্সের জারণ সংখ্যা কত পাচ্ছি? +2। তার মানে আমরা এখানে Fe2+ নিয়ে কাজ করব। তাহলে আমাদেরকে Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। তাহলে আমরা যদি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে ভাইয়া বলো তো? Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো হচ্ছে আর্গন, তারপরে হচ্ছে 4s0 3d6। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে বলো তো ভাইয়া? 3d6 4s, তারপর 4s এর পর কি 4p আছে না, 4p এর পরে 4d আছে না, সেখানে তো 0 ইলেকট্রন নাই, কিন্তু আছে তো। তাহলে 4s0 3d, একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরেকটা দিলে কি হয়? 6টা। আমাদের 4sটা ফাঁকা আছে, এটা 3d, আর 4pও ফাঁকা আছে, 4pও ফাঁকা আছে। এখন খেয়াল করো, আমার আয়রনের সাথে যুক্ত ছিল হলো সায়ানাইড। সায়ানাইড ইজ শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের ধর্ম হলো সে অযুগ্ম ইলেকট্রনকে যুগ্ম করে দেয়। তার মানে কি করবে এখানে, এই যে আমাদের যে বেজোর ইলেকট্রনগুলো আছে সেগুলো কি হবে? শিফট করবে, করে এরকম হয়ে যাবে। দেখো কেমন হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে ফাঁকা আছে কয়টা? 2টা ঘর ফাঁকা আছে। 4s-এ একটা ঘর ফাঁকা আছে, 4p-তে 3টা ঘর ফাঁকা আছে। তাহলে এগুলোতে আমাদের লোন পেয়ার ইলেকট্রন বসে যাবে, বসে আমাদের সংকরণ করবে। তাহলে p 2টা, s একটা, d 3টা। তাহলে এটাকে আমরা বলবো কি? d 2টা, p 3টা। তাহলে আমরা কি বলবো? d2sp3। আমরা কি বলবো? d2sp3। ওকে, আমরা এইভাবে বলতে পারি। তাহলে এই সংকরণটা কি হলো ভাইয়া? d2sp3। আমি আরেকবার বলি, দেখো আমরা আগে জারণ সংখ্যাটা বের করবো। একটা জটিল যৌগের সংকরণ বের করার জন্য আমরা আগে জারণ সংখ্যাটা বের করবো। আমরা জারণ সংখ্যা ওই পৃষ্ঠায় বের করছি, কত হয়েছে ভাইয়া? 2+। তাহলে আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাস করলাম, করে আমি সেটাকে এই ছকের মাধ্যমে দেখাইলাম। এরপরে আমি দেখব যেই লিগ্যান্ডটা যুক্ত হচ্ছে সেটা কিনা শক্তিশালী লিগ্যান্ড কিনা। শক্তিশালী লিগ্যান্ড হলো 3টা, কার্বনিল, সায়ানাইড এবং অ্যামোনিয়া। এই 3টা যদি যুক্ত থাকে, তারা কি করবে? সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনগুলোকে যুগ্ম ইলেকট্রনে কনভার্ট করবে। তারপরে বাকি কক্ষপথগুলোকে নিয়ে, বাকি ফাঁকা যে আমাদের সব ঘরগুলো থাকবে সেইগুলোকে নিয়ে আমাদের সংকরণ করবে। তাহলে এখানে সংকরণ কি হবে ভাইয়া? d2sp3 সংকরণ করবে। ওকে, এখন আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। আমরা কোথায় ছিলাম ভাইয়া? এই যে আমরা ছিলাম হচ্ছে 31 নম্বর কোয়েশ্চেনে, যে কেন্দ্রীয় পরমাণু সংকরণ কি হবে? তাহলে ভাইয়া d2sp3 সংকরণ হবে। কেমন সংকরণ হবে? d2sp3 হবে। এখন আসো ভাইয়া
পরের প্রশ্নে আসো, নিচের 32 নম্বর, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? ভাই বলছি অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। এই যে জিঙ্ক অবস্থানরত মৌল না, স্ক্যানেডিয়াম অবস্থান্তর মৌল না, এরা হলো ডায়াম্যাগনেটিক। ম্যাগনেসিয়াম হলো আমাদের এস ব্লকের মৌল, সেটাও হবে না। তাহলে কি হবে ভাইয়া? নিকেল হবে। তারপরের প্রশ্নে আসো 33, কোনটি রঙিন যৌগ? ভাই আগেই বলছি অবস্থানরত মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। আমি বলছিলাম ক্লোবাল্ট একটা অবস্থানরত মৌল, কারণ তারা প্যারাম্যাগনেটিক। তাহলে এটাই হবে। পরে আসো, নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? ভাই দেখো তো, ডি অরবিটাল কাদের থাকে? ওই যে আমরা 3 থেকে 12 পর্যন্ত যে পর্যায়গুলো আছে, সেই গ্রুপগুলো আছে, সেগুলোতে আমরা পাবো। তার মানে কি, এই যে আর্গন 18 নম্বর গ্রুপ, তাহলে হবে না। ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপ, পটাশিয়াম 1 নম্বর গ্রুপ, হবে না। তাহলে স্ক্যানেডিয়াম হবে। পরের প্রশ্নে আসুন, নিচের কোন আয়নের আকার সবচাইতে ছোট হবে? এই যে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে চলে আসছে। দেখো, আমরা একটা জিনিস একটু শিখে ফেলি। যখন আমরা কি পড়ব, যে আমরা একটা ওয়ার্ড শিখি, সেটা হলো আইসো ইলেকট্রনিক। কি বলে? আইসো ইলেকট্রনিক। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। ইলেকট্রনিক, ওকে, আইসো ইলেকট্রনিক। এখন আমি বললাম সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, সবগুলাতে দেখো ভাইয়া ইলেকট্রন সংখ্যা কয়টা হচ্ছে? সবগুলাতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাইয়া 10টা করে। 10টা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সবগুলোতে 10টা করে। কিন্তু এখানে প্রোটন সংখ্যা কয়টা ভাইয়া? 11টা। এখানে কয়টা? 12টা। এখানে কয়টা? 13টা। তাহলে বলো তো ভাইয়া, 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে না 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে? অবশ্যই এ বেশি আকর্ষণ করবে। এই জন্য অ্যালুমিনিয়ামের আকারটা ছোট হয়ে যাবে। কার থেকে? ম্যাগনেসিয়ামের থেকে। কার থেকে? ম্যাগনেসিয়ামের আকারটা সোডিয়ামের থেকে আরও ছোট হয়ে যাবে। ঠিক আছে না? এটা গেল পজিটিভ চার্জের ক্ষেত্রে। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে যত চার্জ বাড়বে আকার তত কমবে। ওকে, আমি নেগেটিভ চার্জের কথা কল্পনা করি। দেখো ভাইয়া, পরে আমি যদি বলি যে আমি কি করলাম, ফ্লোরিন মাইনাস কিনলাম, অক্সিজেন 2 মাইনাস নিলাম, আর নাইট্রোজেন 3 মাইনাস নিলাম। দেখো তো ভাইয়া, এই প্রত্যেকটাতে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া বলো তো? 10টা, 10টা, 10টা। কিন্তু ভাই বলো তো প্রোটন কয়টা? ফ্লোরিনে 9টা, এখানে 8টা, এখানে 7টা। এখন 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, নাকি 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতে পারবে? অবভিয়াসলি পারবে। তাহলে যে পারবে তার আকারটা তত ছোট হবে। তার মানে ফ্লোরিনের আকারটা এখানে সবচেয়ে ছোট। কার থেকে? অক্সিজেনের থেকে। কার থেকে? অক্সিজেন আকার ছোট নাইট্রোজেনের থেকে। তাহলে যখন সে নেগেটিভ চার্জ যুক্ত হবে, তার চার্জ যত বাড়বে আকারও বাড়বে। যদি পজিটিভ চার্জ হয়, চার্জ যত বাড়বে আকার তত কমবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে ভাই, দেখো তো, আমি যদি ম্যাঙ্গানিজ 2 প্লাস লিখি, ম্যাঙ্গানিজ 4 প্লাস লিখি, আর ম্যাঙ্গানিজ 7 প্লাস লিখি, তাহলে বলো তো এটা আবার একই যৌগের একই মৌলের 3টা রূপ, তাই না? 2 প্লাস, 4 প্লাস আর 7 প্লাস। এখানে বলো তো সবথেকে ছোট কার আকার হবে? এখানে অবভিয়াসলি সবথেকে ছোট আকার হবে ম্যাঙ্গানিজ 7 প্লাসের। কারণ কি? তাতে ইলেকট্রনটা অনেক কম আছে। ম্যাঙ্গানিজ 4 প্লাস ইলেকট্রন একটু বেশি, তাই আকারটা বড়। ম্যাঙ্গানিজ 2 প্লাসের আকারটা সবচেয়ে বড় হবে। তাহলে এটার সবচেয়ে ছোট আকার কার? ম্যাঙ্গানিজ 7 প্লাসের। আর যেহেতু ম্যাঙ্গানিজের 7 প্লাসের আকারটা সবচেয়ে ছোট, তাই এটা স্থায়ী সবচেয়ে বেশি হবে। এর স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে, স্থায়িত্ব বেশি হবে, এবং আকারটা ছোট হবে, ছোট আকার হবে। তাই আমাদেরকে এইগুলো মনে রাখতে হবে। তো আমি যদি এই 3টা কনসেপ্ট মনে রাখতে পারি, তাই আমরা এই জাতীয় অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করতে পারবো। খেয়াল করো ভাইয়া, আমি আবার মুছে দিই। দেখো, আমরা ছিলাম হচ্ছে এই যে বলছে যে নিচের কোন আয়নটি সবচাইতে ছোট হবে? নিচের কোন আয়নটি 25-35 নাম্বার, খেয়াল করো, সবচাইতে ছোট হবে। খেয়াল করো, এই যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তার মানে কি? নেগেটিভ চার্জগুলো চার্জ বাড়লে আকার বাড়ে, তাহলে এটা হবে সোডিয়াম। ওই যে ওই কনসেপ্টটাকে বলবা। সোডিয়ামে আছে হচ্ছে হলো গিয়ে আমাদের 10টা ইলেকট্রন, প্রত্যেকটা 10টা ইলেকট্রন, এখানে আছে আমাদের 11টা প্রোটন। এই 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, বলে ছোট হবে। এরপরে আসো, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? সেম কোয়েশ্চেন। দেখো, আমরা একটু পর্যায় সারণীতে যদি লিখি, এইখানে আছে আমাদের সোডিয়াম, তার পাশে আছে হলো ম্যাগনেসিয়াম, আর ক্যালসিয়ামটা আছে সোডিয়ামের নিচে, ম্যাগনেসিয়ামের নিচে, আর বেরিলিয়ামটা আছে উপরে। তাহলে তুমি ভাই এমনিতেই বুঝতে পারছো বেরিলিয়ামটা হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। তাহলে এর আকারটা সবচেয়ে ছোট হবে, কারণ আমরা জানি কি পর্যায়ের উপর থেকে নিচে গেলে আকারটা বাড়ে। তাহলে আমাদের আকারটা বাড়বে, তাহলে সবচেয়ে ছোট আকার কার হবে ভাইয়া? বেরিলিয়ামের হবে। এখন আসো, আয়ন বা পরমাণুর আকার সম্পর্কে কোন ক্রমটি সঠিক? আকারের ক্রম। তাহলে এখন খেয়াল করে দেখো ভাইয়া, এটার ক্ষেত্রে খেয়াল করো, আমি একটু আগে বলছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের প্রত্যেকটাতে আমাদের প্রোটন সংখ্যা
ডিফারেন্ট কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম, তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে তাহলে যার চার্জ বড় সেই সবচেয়ে ছোট হবে, তার মানে এটা অ্যান্সার হবে। ওকে, এখন আসো দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? খেয়াল করো ভাইয়া, এই যে এটা কি বলো তো? লিথিয়াম। এটা কি? বেরিলিয়াম। এটা বোরন, এটা কার্বন। তাহলে আমরা জানি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের আকারটা কমতে থাকে। তাহলে সবচেয়ে ছোট আকার কার হবে বলো তো ভাইয়া? সবচেয়ে ছোট আকার হবে এটার, আর সবচেয়ে বড় আকার হবে হলো এইটার। ঠিক আছে না? পরের প্রশ্নে আসো, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? একই পর্যায়ে যদি মৌল হয় বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে। তাহলে লিথিয়াম, তারপর এটা বেরিলিয়াম, তারপর এটা বোরন, তারপর এটা কার্বন, তারপর এটা নাইট্রোজেন, তারপর এটা না অক্সিজেন। তাহলে অক্সিজেনের আকার সবচেয়ে ছোট হবে। দুটো মৌল এ এবং বি আছে, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আর এ আর আরবি। তাহলে তাদের সমযোজী বন্ধন দূরত্ব কত হবে? ভাইয়া সমযোজী বন্ধন দূরত্ব মানে হচ্ছে DAB ইকুয়াল হচ্ছে DA প্লাস DB। তার মানে কোনটা হবে ভাইয়া? এই যেটা হবে, দুইটার যোগফল। এ এবং বি পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 এবং 99। এ বি সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত হবে? এই দুইটার যোগফল হবে আগের মতো, তাহলে 136 হবে। ওকে, আসো সবগুলো মুছে দিই। এখন আসো, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন শর্তটি সঠিক? দেখো আমি মনে রাখতাম এইভাবে, আ ই তো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তিনটাই বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে কি হবে ভাইয়া? বাম থেকে ডানে গেছে, তাহলে কি হবে? এগুলা বাড়বে, এই যে বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ওকে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, এই যে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, আয়নে পরিণত হচ্ছে, এই শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, তৃতীয় পর্যায়ের প্রথম চারটি মৌলের কোন গণ্য ক্রমাগত বৃদ্ধি পায়? ভাইয়া তৃতীয় পর্যায়ে প্রথম চারটি ধর্মের মোটামুটিভাবে গলনাঙ্ক ধীরে ধীরে বাড়তে থাকে। আর আয়নীকরণ শক্তিতে একটা ব্যতিক্রম আছে, আমরা সেটাকে শিখবো, নো বেব দিয়ে মনে রাখবো, পরে আমরা দেখতেছি সেটা। তাহলে আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম থাকে, ধাতব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে না। তাহলে এটা কি হবে অ্যান্সার? মৌলের গলনাঙ্ক। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এই যে ভাইয়া দেখো, আয়নীকরণ শক্তি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, কিন্তু না হয়ে হয়েছে নাইট্রোজেনের। কারণ জানো নাইট্রোজেনের কি হচ্ছে, তার সর্বশেষ কক্ষপথে যে 3p অরবিটাল থাকে, 2p অরবিটাল, এই 2p অরবিটালে তিনটা কক্ষপথে তিনটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই জন্য এর স্ট্যাবিলিটি বেশি থাকে, এই জন্য এদের আয়নীকরণ শক্তি বেড়ে যায়। তো আমরা মনে রাখি এইভাবে, নো বেব, এই দুটো হলো ব্যতিক্রম, অর্থাৎ বোরনের থেকে বেরিলিয়ামের বেশি হবে যদিও তারা বামে আছে, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হবে যদিও তারা বামে আছে, বাকি সিরিয়ালটা ঠিক থাকবে। তাহলে কার বেশি হবে ভাইয়া? এখানে সবচেয়ে বামে আছে কি ভাইয়া? সবচেয়ে বামে ছিল অক্সিজেন, তার আগে আছে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের বেশি, তাহলে আমাদের এটার আনসার হবে নাইট্রোজেন। কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? ভাই দেখো উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, তাহলে সবচেয়ে উপরের মৌল হলো ভাই লিথিয়াম, তাহলে লিথিয়ামটা সবচেয়ে ছোট হয়, তার আয়নীকরণ বিভবের মান সবচেয়ে বেশি হবে। শেষ ভাইয়া, পরে আসো ভাইয়া 47 নম্বর কোশ্চেনে আসে। 47 নম্বর কোশ্চেনে বলছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রমটা কোনটা? দেখো ভাইয়া, প্রথম একটা মৌল 10টা ইলেকট্রন আছে, 10টা প্রোটন আছে। এখন একটা ইলেকট্রন ত্যাগ করবা, 10টা প্রোটন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, আরেকটা ত্যাগ করবা 8টা ইলেকট্রনকে আকর্ষণ করবে, ফলে আকর্ষণটা বাড়ছে না, আকর্ষণ বাড়লেই ভাইয়া আমাদের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। তার মানে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে যখন সবচেয়ে কম ইলেকট্রন থাকবে, এই জন্য এটাই আমাদের সঠিক অ্যান্সার, তাই না? এখন আসো, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আয়নীকরণ বিভবটা মানেই হচ্ছে, আমরা একটু আগে বলছি যে হচ্ছে এই যে এটা ব্যতিক্রম, অর্থাৎ অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, আর হচ্ছে হলো বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, তার মানে এটা হবে না। এখন নাইট্রোজেনের বরাবর নিচে আছে কি ভাইয়া? নাইট্রোজেন বরাবর নিচে আছে ফসফরাস, অক্সিজেন বরাবর নিচে আছে হলো সালফার, তাহলে এদেরও সেম রুলটাই ফলো হবে, তার মানে ফসফরাসের বেশি হবে। এখানে কি হবে? অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি হবে। ওকে, কেন বেশি হবে ভাইয়া? কারণ ওই যে তারা 2s2-তে থাকে, 3s2-তে থাকে, তার মানে কি স্টেবল অবস্থায় থাকে, এটার জন্য। আচ্ছা, পরের প্রশ্নে আসো, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? সেম কথা, একই পর্যায়ের উপর থেকে নিচে নামলে কমে, তাই জন্য সিজিয়াম হবে। দেখো একটা প্রশ্ন দিছে, উদ্দীপকে উল্লেখিত মৌলটির সক্রিয়তার ক্রম কত? খেয়াল করো কি দিছে, এখানে আয়নীকরণ বিভব দিয়েছে, আর এখানে দিয়েছে আমাদের পারমাণবিক সংখ্যা। এখন আয়নীকরণ বিভবের মান যার যত বেশি সে তত স্টেবল, সে কিন্তু বিক্রিয়া করতে চাইবে না, আর আয়নীকরণ বিভবের মান যত যত কম
সে তো আনস্টেবল, সে বিক্রিয়া করতে চাইবে। তাহলে এই যে আমাদের চারটা আছে না, এই চারটার ভিতরে ডি এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, তাহলে ডি সহজে বিক্রিয়া করতে চাবে, এই জন্য সবচেয়ে বড় হবে ডি। তারপরে দেখো সি, তারপরে কে বি, তারপরে এ। কিন্তু হাজারি স্যারের বইয়ে তোমার এটা দেওয়া আছে, আসলে অ্যান্সারটা কি হবে ভাইয়া, এই যে এটা হবে ডি সি বি এ। ওকে, তোমরা এটা একটু মনে রাখবা। আসো এবার পরের প্রশ্নে আসো, এখানে নাম্বার কোয়েশ্চেন আসো। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? একটু আগে বলেছিলাম ভাইয়া নো বেভ, নো বেভ, এটাই তাহলে সঠিক হবে। হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির মানে, এই যে ভাইয়া আসো আবার আসো, আমরা আয়নীকরণ শক্তি থেকে ইলেকট্রন আসক্তিতে আসি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা গ্রুপ 16 এবং গ্রুপ 17কে মনে রাখবো। গ্রুপ 17-এর ক্ষেত্রে ব্যতিক্রম কি, সবচেয়ে বেশি হবে ক্লোরিনের, তারপরে ফ্লোরিনের, এরপরে যথাযথ ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। ওকে, তাহলে সবচেয়ে বেশি ক্লোরিনের, তারপর ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। এরপর গ্রুপ 16-এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ভ্যালু সবচেয়ে বেশি কার হবে, সালফারের, এরপরে সেলুরিয়াম, টেলুরিয়াম, পলমিনিয়াম, এরপরে গিয়ে হবে অক্সিজেনের। আমরা এই সিরিয়ালটা আসলে কিসের সিরিয়াল লিখলাম, এটা ইলেকট্রন আসক্তির সিরিয়ালটা লিখলাম। সবচেয়ে বেশি ক্লোরিনের, ব্যতিক্রম হলো ফ্লোরিন, একটু কম। এখানে সবচেয়ে বেশি সালফারের এবং অক্সিজেনের সবচেয়ে কম, এটা একটু মনে রাখবা। তাহলে এখন আমরা যদি একটু দেখি কি বলছে, যে আয়নীকরণ, এই যে হ্যালোজেন সমূহের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রমটা কি হবে, এই যে এটা হবে, এই যে এটা হবে, এই যে সিরিয়ালটা। ওকে, 53 নম্বর কোয়েশ্চেন আসো। ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন কার বলো তো ভাই? এখানে দেখো ফ্লোরিন, অক্সিজেন, সিলিকন, তিনটে অধাতু। অধাতু ইলেকট্রন আসক্তি বেশি থাকে, আর ক্যালসিয়াম হলো ধাতু, তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন আসক্তির মান হবে সবচেয়ে কম। 54 নম্বরে আসো। চারটা হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান যথাক্রমে নিম্নরূপ দেওয়া আছে, এদের অ্যানায়ন গঠনের প্রবণতা কোনটার বেশি হবে? দেখো এই যে ইলেকট্রন আসক্তি যার বেশি তার অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তাহলে ক্লোরিনের অ্যানায়ন গঠনের প্রবণতা সবচেয়ে বেশি হবে। পরের প্রশ্ন, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ক্লোরিন, বলে ফেলছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? অলরেডি বলে ফেলছে। পাউলিং স্কেল অনুসারে তড়িৎ ঋণাত্মকতার মান কত? ভাইয়া আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা এটা একটু জানি নেই। দেখো ইলেকট্রন আসক্তির মান বের করার আমাদের একটা সুন্দর একটা ওয়ে আছে, আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি। কীভাবে মনে রাখতে পারি ভাইয়া? এই যে আমাদের দ্বিতীয় পর্যায়ের মৌল কি আছে, আমাদের আছে হচ্ছে প্রথমে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এরপরে কি আছে? এরপরে আছে লিথিয়ামের পরে আছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, এদিকে আছে আমাদের হিলিয়াম। আমরা এইগুলার যদি জানতে পারি তাহলে আমাদের হয়ে যায়। তো আমি কীভাবে মনে রাখতে পারি? দেখো এই যে আমি হচ্ছে প্রথমে মনে রাখবো লিথিয়ামের হচ্ছে 1, লিথিয়াম শুরু হবে কত দিয়ে? 1 দিয়ে। বেরিলিয়ামের কত হবে? 0.5 করে বাড়াইতে থাকবো। কত করে বাড়াবো ভাই? 0.5 করে, তাহলে এটা হবে 1.5, এটা কত হবে তাহলে 2, এটা কত হবে 2.5, এটা 3, এটা 3.5, এটা হবে 4, এটা হবে ম্যাক্সিমাম। এরপরে লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, এটাকে আমি 0.1 কমাই দিব। কত কমাবো? 0.1, তাহলে এটার ভ্যালু হবে কত? 0.9। এরপর এইদিকে বাড়বে হলো 0.3 করে। কত করে ভাইয়া? 0.3 করে, তাহলে এটা কত হবে? 0.9-এর সাথে 1.3 যোগ করলে হবে 1.2, এখান থেকে হবে 1.5, এখান থেকে হবে হলো 1.8, এখান থেকে হবে হলো 2.1। এরপর আমি যোগ করবো হলো 0.4, তখন কত হবে ভাইয়া? 2.5, এরপর যোগ করবো 0.5, তখন কত হবে? 3। আর এই হাইড্রোজেন যেটা সেটার ভ্যালু হবে হলো 2.1। তো এই কয়টা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমাদের মোটামুটিভাবে হয়ে যায়। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে ভাইয়া, যে পাউলিং স্কেল অনুসারে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? অক্সিজেনের কত ভাইয়া? 3.5। পরের প্রশ্নে আসো। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক হবে? ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক হবে? এই যে এই ক্রমটা আমাদের সঠিক হবে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত ভাইয়া? এই দেখো 3। সালফারের কত ভাইয়া? দেখো সালফার দেখো 2.1, আর সিলিকনের ক্ষেত্রে কত ভাইয়া? 1.8। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? ওইটাই সঠিক হবে। আচ্ছা, এ এবং বি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1 আর 2.5। তাহলে তাদের যৌগ গঠন করবে, তাদের গঠনটা কেমন হবে? তো ভাইয়া আমরা জানি যে যদি তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 0 হয় তাহলে এটা বিশুদ্ধ সমযোজী, যদি 0.5-এর থেকে কম হয় তাকে বলা হয় অপোলার সমযোজী, যদি 0.5 থেকে 1.9-এর ভেতরে বা 1.7-এর ভিতরে হয় তখন তাকে বলে পোলার সমযোজী, আর 1.7 বা 1.9-এর বেশি হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে আয়নিক যৌগ। তাহলে এদের পার্থক্য কত ভাইয়া? 0.4। তাহলে এটা কেমন হবে? সমযোজী হবে। কেমন সমযোজী হবে?
অপোলার সমযোজী। নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড আর অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করতে পারে? ভাইয়া দেখো, অম্লীয় তৈরি করে অধাতু আর ক্ষারীয় তৈরি করে ধাতু, তাহলে সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম আগে পারবে না। এখন আসো ফ্লোরিন আর সালফার। এই ফ্লোরিন সে অক্সাইড গঠন করতে পারে না, সে হচ্ছে হাইড্রাইড গঠন করতে পারে, হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করতে দেখেছো, কিন্তু তুমি কখনো A4 গঠন করতে দেখো নাই, তার মানে এটা সম্ভব না। কিন্তু সালফার SO2 গঠন করতে পারে, হাইড্রোজেন সালফাইডও তৈরি করতে পারে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আসো, নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? মনে রাখবা অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, একটু আগে বললাম অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, তাহলে অ্যালুমিনিয়াম হবে না, সোডিয়ামও হবে না, পানি উভধর্মী, তাহলে আমাদের সিলিকনটা হবে হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আসো, পরের প্রশ্নে আসো, আমরা শেষের দিকে প্রায় চলে আসছি। পরের প্রশ্নটা দেখো কি বলছে, যে সিলিকন ডাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড? এটা অম্লীয় অক্সাইড হবে, কারণ কি সিলিকন অধাতু। নিচের কোন অক্সাইডে সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? বা এটার জন্য আমাকে কি করতে হবে, আমাদের জারণ মানটা বের করতে হবে। আমরা যদি এটা জারণ মানটা খেয়াল করি, একটা যৌগের জারণ মান হলো 0, ক্লোরিনের জারণ মান আমি ধরে নিলাম x, ক্লোরিন আছে 2টা, তাহলে টুয়াইজ x। এখানে অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেন হলো 7টা, তাহলে কত হয়ে গেছে ভাইয়া? -2 × 7, তাহলে আমি হিসাব করি, টুয়াইজ x ইকুয়াল হলো -14 + 14, x এর ভ্যালু হলো 7। এখানে x এর ভ্যালু 7 মানে ক্লোরিনের জারণ সংখ্যা +7। আচ্ছা হ্যাঁ +7, তো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, এই জন্য এটা ক্লোরিনটা হবে সবচেয়ে বেশি অম্লধর্মী। এখন আসো 64, নিচের কোনটি সুপার অক্সাইড? ভাইয়া সুপার অক্সাইড কি? অক্সিজেনের জারণ মান যদি হয় -2, এটাকে বলে অক্সাইড। অক্সিজেনের জারণ মান যদি হয় -1, একে বলে পার অক্সাইড। অক্সিজেন জারণ মান হয় যদি -5, তাহলে একে বলা হয় সুপার অক্সাইড। এখানে তুমি খেয়াল করে দেখো, এই যৌগটা টোটাল জারণ সংখ্যা 0, আমি অক্সিজেনের ধরে নিলাম হলো x, তাহলে টুয়াইজ x, আর হচ্ছে হলো পটাশিয়ামের ক্ষেত্রে হয় হলো +1, তাহলে কত হবে ভাইয়া? টুয়াইজ x ইকুয়াল হলো -1, এখান থেকে x এর ভ্যালু হয় -0.5, তাহলে কত হবে ভাই? এটাই হলো আমাদের সুপার অক্সাইড। ওকে, তারপরে প্রশ্নে আসো, কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? সেম কোশ্চেন। আসো ক্লোরাইড, এটা কোন অক্সাইডটি উভধর্মী হবে ভাইয়া? উভধর্মী অক্সাইড কারা কারা ভাই একটু জানিয়ে রাখো। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, টিন, লেড, জিঙ্ক, এই রকমের অক্সাইডগুলাই হলো উভধর্মী অক্সাইড, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। উভধর্মী অক্সাইড নিচের কোনটি? এই যে বেরিলিয়াম অক্সাইড। সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটছে? ভাইয়া দেখো তো, সালফার হচ্ছে লাস্টের কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, একযোজী মূলক আছে নাই, অক্সিজেন কোনো একযোজী মূলক না, তাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হচ্ছে? 3। এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমি বলছিলাম sp2, তাহলে এটা হবে sp2 সংকরণ। পরের প্রশ্নে আসো, অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে? ভাইয়া দেখো, অ্যামোনিয়াম তাহলে কেন্দ্রীয় পরমাণুতে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 5টা। হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 4টা। আর ক্যাটায়ন আছে 1টা, তাহলে মাইনাস দাও, /2 কত হয় ভাইয়া? 4 হয়, তাহলে sp3 সংকরণ হবে। পরের প্রশ্নে আসো, জেনন ফ্লোরাইডের অণু কেন্দ্রীয় পরমাণুতে, দেখো পরের প্রশ্নে আসো, আচ্ছা জেনন, একটু দাঁড়াও, আচ্ছা আসো, জ্যানন ফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ ইলেকট্রন কয়টি থাকে? আচ্ছা জ্যানন ফ্লোরাইডের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে, আচ্ছা আমরা 3টা জিনিস একবারে পড়বো। দেখো, জ্যানন Fe2, জ্যানন Fe4, জ্যানন Fe6। জ্যানন Fe2তে সংকরণ হবে sp3d, জ্যানন Fe4 এ হবে, জ্যানন টেট্রাফ্লোরাইডে হবে sp3d2, আর জ্যানন হেক্সাফ্লোরাইডে হবে sp3d3। এটার আকৃতি হবে সরলরৈখিক, এটার আকৃতি হবে সমতলীয় বর্গাকার, এটার আকৃতি হবে হচ্ছে পঞ্চভুজীয় পিরামিড। আচ্ছা এখানে মুক্ত জল ইলেকট্রন 3টা, এখানে আছে 2টা, এখানে আছে হলো 1টা, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। তো এখান থেকে আমি বলতে পারি যে ডাইফ্লোরাইডের যে হচ্ছে সংকরণ হবে সেটা হবে হলো sp3d3। তো ভাইয়া আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি, ইনশাল্লাহ নেক্সট দিনকে বাকিটুকু দেখব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।